তো শুরু করছি আজকের প্রথম আলোচনা। আজকের প্রথম আলোচনার বিষয় হচ্ছে ফরেস্ট কনজারভেশন অর্থাৎ অরণ্য সংরক্ষণ। ফরেস্ট কাকে বলে? The word forest is derived from the Latin word foris means outside অর্থাৎ ফরেস্ট থেকে এসেছে ল্যাটিন শব্দ যেটার অর্থ হচ্ছে আউটসাইড। প্রকৃতির কাছ থেকে মানুষ যে সমস্ত ফ্রি গিফট পেয়েছে সেগুলোর মধ্যে ফরেস্ট বা অরণ্য কিন্তু অন্যতম। মানব সভ্যতার আদিকালে অরণ্যের উপর কিন্তু মানুষ সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিল। বিশেষ করে অন্ন, বস্ত্র, বাসস্থান সবকিছুর জন্য এই অরণ্যের উপর নির্ভরশীল ছিল। শুধুমাত্র আদিমকালেই নয়, এখনো কিন্তু যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতি বলো বা পরিবেশের ভারসাম্য বলো, সমস্ত কিছুর জন্য কিন্তু এই অরণ্য বা ফরেস্টের একটা বিশেষ ভূমিকা রয়েছে। তো এই ফরেস্টের কিছু গুরুত্ব রয়েছে। আমরা গুরুত্বগুলো যদি দেখি তাহলে উড ফর ডোমেস্টিক অ্যান্ড কমার্শিয়াল ইউজ, প্রোডাক্ট লাইক হানি, গাম, স্পাইস অ্যান্ড গিভেন বাই ফরেস্ট ইউজ ফর ক্যাটেল ব্রিডিং অর্থাৎ বিভিন্ন গবাদি পশু প্রতিপালন এর জন্য ফরেস্ট অর্থাৎ বনভূমি গুলো কাজ করে। কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে শোষণ করার জন্য বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড যেটা এয়ার পলিউশন রোধ করতে সাহায্য করে থাকে। কোন একটা দেশের যে 40% এনার্জি শক্তি সেটা মূলত প্রয়োজন হয় মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ করে, বন্যা নিয়ন্ত্রণ করে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আচ্ছা, তারপরে মূলত এই অরণ্যের মাধ্যমে যে প্রাথমিক শক্তি অর্থাৎ সেটা পূরণ হয় কোন একটা দেশের 40% এনার্জি, সেটাই কিন্তু এই অরণ্যের মাধ্যমে চলে আসে। তারপরে ইনক্রিজ গ্রাউন্ড ওয়াটার, ভৌমজলের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে কিন্তু ভূমিকা রয়েছে। এখানে আমরা দেখে নেব বেনিফিট অফ ফরেস্ট অর্থাৎ অরণ্যের কিছু ভূমিকা রয়েছে। এই ভূমিকাগুলোর মধ্যে কিছু ডাইরেক্ট বেনিফিট এবং কিছু ইনডাইরেক্ট বেনিফিট রয়েছে। ডাইরেক্ট বেনিফিট রূপে আমরা যেগুলো ব্যবহার করি, কাঠকে আমরা জ্বালানি রূপে ব্যবহার করি, শিল্পের র মেটেরিয়াল হিসাবে আমরা ব্যবহার করি, বিভিন্ন উপজাত দ্রব্য আমরা পাই, বিভিন্ন অরণ্যের বিভিন্ন গাছপালা থেকে আমরা উপজাত দ্রব্যগুলো পাই, সেগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, যেমন তেল, ধুনো, গদ, মধু, মোম, লাক্ষা, রবার। দ্রব্য যেরকম সর্পগন্ধা, কুচ, সিংকোনা, এই ভেষজ দ্রব্যগুলো পাওয়া যায়, সেগুলো আমাদের বিভিন্ন ভেষজ ঔষধপত্র তৈরি করতে কাজে লাগে। অগণিত মানুষের জীবিকার সংস্থান হয় অরণ্যকে নির্ভর করে, কৃষিকাজে সহায়তা করে, পর্যটন শিল্পের বিকাশ ঘটে, তৃণভূমি অঞ্চলে গবাদি পশু প্রতিপালন হয়, পশুচারণ শিল্পের বিকাশ ঘটে, অরণ্যের কাঠ থেকে বিভিন্ন উপজাত দ্রব্য, কাগজ, আসবাবপত্র, বাঁশগিরি ও নৌকা ইত্যাদি প্রস্তুত হয়। আর পরোক্ষ উপযোগিতা বলতে এখানে রয়েছে জলবায়ু নিয়ন্ত্রণ। অরণ্য কিন্তু প্রত্যক্ষভাবে জলবায়ু নিয়ন্ত্রণ করে বলা যেতে পারে। এছাড়া রয়েছে পরিবেশ দূষণ রোধ করে, কারণ কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে, অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে। কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের যে ভারসাম্য সেটা কিন্তু রক্ষা করে। আর এছাড়া রয়েছে মৃত্তিকা ক্ষয়টাকে নিবারণ করে, মরুভূমির প্রসার বাড়ায়, বন্যার প্রকোপ কমায়, ঝড়ের গতিবেগটাকে নিয়ন্ত্রণ করে, জাতীয় আয়ের উৎস হিসেবে কাজ করে, জৈব পদার্থ, জীব বৈচিত্র্যটাকে সংরক্ষণ করে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো এগুলোই মূলত ফরেস্টের বেনিফিট বা ব্যবহার বলা যেতে পারে। প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্ন যে উপযোগিতাগুলো রয়েছে, ইউটিলিটি গুলো রয়েছে, সেগুলো বলা হলো। এবারে হোয়াই আর ফরেস্ট ইম্পর্ট্যান্ট, এখানেই মূলত এই বিষয়গুলোই রয়েছে, ইউটিলিটির এই বিষয়গুলোই। ক্রিয়েট অক্সিজেন, ন্যাচারাল হ্যাবিটেট অফ ভেরিয়াস টাইপস অফ অ্যানিমেল, বিভিন্ন যে প্রাণীগুলো তাদের প্রাকৃতিক বাসস্থান বলা চলে, বিভিন্ন অরণ্য যে অরণ্যে থাকা যে সমস্ত প্রাণীগুলো, ইট এফেক্ট টু ওয়াটার সাইকেল, জলচক্রের উপর প্রভাব বিস্তার করে। র মেটেরিয়ালের সোর্স রয়েছে, অর্থাৎ অরণ্য নির্ভরশীল যে সমস্ত কাঁচা মালগুলো রয়েছে বিভিন্ন শিল্পগুলোর ক্ষেত্রে কিন্তু যেগুলো খুবই প্রয়োজনীয়। তো টিম্বার প্রোডাক্ট লাইক পেপার, ফার্নিচার, অর্থাৎ বিভিন্ন আহ, এখানে কাষ্ঠ মন্ড ভিত্তিক যে বিভিন্ন যে উৎপাদন হয়, যেমন পেপার, কাগজ উৎপাদন হতে পারে, স্বল্পবর্গীয় অরণ্যের নরম কাঠ কাগজ উৎপাদনের পক্ষে খুবই উপযোগী। তো ইম্পর্টেন্স গুলো দেখলাম। এবারে আমরা ডিফরেস্টেশন অর্থাৎ অরণ্যচ্ছেদন বিষয়টা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো, অরণ্যচ্ছেদন বা ডিফরেস্টেশন কাকে বলে যদি আমরা দেখি তাহলে
দেখবো যে ডিফরেস্টেশন ইজ দ্য ফুল অফ লার্জ স্কেল রিমুভাল অফ এ ফরেস্ট অর এরিয়া অফ ট্রি ইন অর্ডার টু ক্লিয়ার ল্যান্ড ফর হিউম্যান ডেভেলপমেন্ট। অর্থাৎ মানব উন্নয়নের সাথে সাথে ডিফরেস্টেশনটা কিন্তু বেড়ে চলেছে। এবং এই ডিফরেস্টেশন কাকে বলে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে তোমার অরণ্যের পুনঃস্থাপনের চেষ্টা করা না করে, মানে কোন রকম অরণ্য সৃজনের চেষ্টা না করে বৃক্ষচ্ছেদনের মাধ্যমে যখন আমরা অরণ্যটাকে বিনষ্ট করি, অরণ্যটাকে অপসারণ করি বা অরণ্যের সংকোচন ঘটাই, তখনই কিন্তু সেটাকে আমরা ডিফরেস্টেশন বলা হয়ে থাকে। তো ডিফরেস্টেশন ইন দিস ডাইরেক্ট or indirect human induced conversion of forest land to non-forested land। এখানে যেটা বলা হয়েছে, অর্থাৎ ফরেস্ট ল্যান্ডটাকে নন ফরেস্ট ল্যান্ডে কনভার্ট করার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হচ্ছে ডিফরেস্টেশন। অর্থাৎ অরণ্য থেকে অরণ্য শূন্য এলাকায় রূপান্তরিত বা পরিবর্তিত করার বা হওয়ার যে পদ্ধতি, সেটাকেই বলা হচ্ছে ডিফরেস্টেশন বা অরণ্যচ্ছেদন। কজেস অফ ফরেস্ট ডিপ্লেশন অর ডিফরেস্টেশন, অর্থাৎ বনভূমির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে বা অরণ্যচ্ছেদনের যে বিভিন্ন কারণগুলো রয়েছে, কারণগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ন্যাচারাল কজেস, প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে রয়েছে ফরেস্ট ফায়ার বা দাবানল। দাবানল একটা গুরুত্বপূর্ণ কারণ বলা যেতে পারে। 2019 সালের একটা ঘটনা রয়েছে। সালে আমাদের অববাহিকায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বিস্তীর্ণ এলাকায় কিন্তু এরকম একটা ফরেস্ট ফায়ার ঘটেছিল, এবং যার প্রভাব প্রায় ওই এলাকার 17% এলাকা কিন্তু অরণ্য শূন্য হয়ে যায়। তারপরে থান্ডারস্টর্ম অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝঞ্ঝা, এর কারণেও হতে পারে। সাইক্লোন, টর্নেডো, এই সমস্ত কারণেও কিন্তু বিধ্বংসী ঝড়ের প্রকোপে অরণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তারপরে যেটা রয়েছে ল্যান্ডস্লাইড অর্থাৎ ভূমিধস। আমরা দেখি ভূমিধসের কারণে অরণ্যচ্ছেদন হয়। এক্সাম্পল আমরা বলতে পারি দার্জিলিং কিংবা গাড়োয়াল হিমালয়ের পার্বত্য যে অঞ্চল, সেখানে ল্যান্ডস্লাইডের কারণে বনভূমির বিকাশ ঘটছে বারংবার। তারপরে যেটা রয়েছে ভলকানিক ইরাপশন অর্থাৎ অগ্নুৎপাত। অগ্নুৎপাতের কারণে বনভূমির বিনাশ ঘটে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে। বিভিন্ন জায়গায় যেমন ফিলিপিন্স, মেক্সিকো, পেরু, এই সমস্ত দেশের অনেক অরণ্য কিন্তু এই ভলকানিক ইরাপশনের কারণে কিন্তু নষ্ট হয়ে গেছে। আবার আন্দামানের যে ব্যারেন দ্বীপ, সেখানেও অগ্নুৎপাতের কারণে অরণ্যের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলা চলে। তারপরে রয়েছে অ্যাটাক অফ ডিজিজ অ্যান্ড ইনসেক্ট, অর্থাৎ বিভিন্ন রোগ আক্রমণ যেতে পারে, কারণ মাঝে মধ্যে অরণ্যভূমি আক্রান্ত হয়, এর ফলে অরণ্যের কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি হয় বলা চলে। ম্যান-মেডেড কজ অর্থাৎ মনুষ্য সৃষ্ট যে সমস্ত কারণগুলো রয়েছে, সেগুলোর মধ্যে দেখো পপুলেশন এক্সপ্লোশন অর্থাৎ জনসংখ্যা বিস্ফোরণ। বর্তমানে বিশ্বে যে জনসংখ্যা ধীরে ধীরে ক্রমবর্ধমান, এর ফলে জনসংখ্যার প্রয়োজনীয় বাসস্থান এবং রাস্তাঘাটের চাহিদা পূরণ করার জন্য অরণ্য বিনাশ করা হয়। তারপরে রয়েছে এক্সপেনশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড, অর্থাৎ যেহেতু ক্রমবর্ধমান জনসংখ্যা, তাদের খাদ্যের চাহিদা মেটানোর জন্য প্রচুর অরণ্য বিনাশ ঘটিয়ে সেখানে কিন্তু কৃষি জমি তৈরি করা হচ্ছে বলা চলে। ডিমান্ড অফ ফুয়েল অর্থাৎ জ্বালানির যে চাহিদা উন্নতশীল দেশগুলোতে নয়, শুধুমাত্র উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায় জ্বালানি হিসাবে কিন্তু সর্বোচ্চ ব্যবহার করা হয় এই অরণ্যের কাঠগুলো। এবং অরণ্যের যে গাছপালা ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটানোর জন্য কিন্তু অরণ্য ধ্বংস করা হয়। শিফটিং কাল্টিভেশন বা স্থানান্তর কৃষি যে পদ্ধতি রয়েছে, যেখানে একটা নির্দিষ্ট জায়গায় পার্বত্য উপজাতিরা বিশেষ করে এটা করে, একটা জায়গার অরণ্য পুড়িয়ে করে সেখানে চাষাবাদ করে, পরে সেখানে যদি সেখানকার যদি উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়, পরবর্তী ক্ষেত্রে জায়গাগুলো চেঞ্জ করে। যেগুলো আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মূলত হয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই সমস্ত রাজ্যগুলোতে এই স্থানান্তর প্রথায় কৃষি পদ্ধতি বা শিফটিং কাল্টিভেশন হয়ে থাকে, যেটাকে আমরা ঝুম চাষ বলে থাকি। এর ফলে অরণ্যের ব্যাপক ধ্বংস হয় বলা চলে। আনকন্ট্রোলড গ্রেজিং অর্থাৎ তোমার অনিয়ন্ত্রিত পশুচারণের ফলে কিন্তু অরণ্য বিনষ্ট হয়। ডিফাইন্ড টাইপস অফ নেসেসিটি, বিভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে আমাদের
যে বিভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে অরণ্যের, সেই কারণেও কিন্তু আমরা অরণ্য বিনাশ ঘটাই। যেমন বিভিন্ন ব্যবহারের জন্য, যেমন কাগজ, কৃত্রিম তন্তু, এই সমস্ত ব্যবহারের জন্য কিন্তু আমরা অরণ্যকে ধ্বংস করি এবং ধীরে ধীরে এই কারণে কিন্তু অরণ্যভূমির বিনাশ ঘটে চলেছে। এবার আমরা এফেক্টস অফ ডিফরেস্টেশন অর্থাৎ অরণ্য ছেদনের কি কি প্রভাব রয়েছে, প্রভাবগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমত যেটা রয়েছে, লো রেইনফল অর্থাৎ বৃষ্টিপাত কমে যাবে। উদ্ভিদের পাতা থেকে যেহেতু ট্রান্সপিরেশন প্রসেসের মাধ্যমে জলীয় বাষ্প বাতাসের যে রিলেটিভ হিউমিডিটি সেটার পরিমাণটাকে বাড়িয়ে দেয়, এর ফলে ঘনীভবনের মাধ্যমে মেঘের সৃষ্টিটা সহজতর হয় এবং বৃষ্টিপাত ঘটে আমরা জানি। তো সুতরাং যদি ডিফরেস্টেশন হয়, অরণ্যের পরিমাণ ধীরে ধীরে কমে যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে রেইনফলের পরিমাণটা কিন্তু ধীরে ধীরে ডিক্রিজ হয়ে যাবে। তারপরে যেটা রয়েছে, ইনক্রিজ ইন টেম্পারেচার ডিউ টু গ্রিন হাউস এফেক্ট অর্থাৎ গ্রিন হাউস এফেক্টের কারণে বর্তমানে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড সহ অন্যান্য যে গ্রিন হাউস গ্যাস সেগুলোর পরিমাণ বেড়ে চলেছে। এর ফলে দেখা যাচ্ছে যে তোমার এই অরণ্য ধ্বংসের ফলে কিন্তু বলা যাচ্ছে যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় এবং এর ফলে আলটিমেটলি পৃথিবীর যে এভারেজ টেম্পারেচার সেটাও কিন্তু বেড়ে যাবে। এর ফলে একটা জলবায়ুগত একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে, যেখানে টেম্পারেচার বেড়ে যাবে, বৃষ্টিপাত কমে যাবে। এই সমস্ত ফলশ্রুতিগুলো মূলত ডিফরেস্টেশনের কারণে হয়ে থাকে বলা চলে। তারপরে যেটা রয়েছে, ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি অফ ট্রপিক্যাল সাইক্লোন অর্থাৎ ট্রপিক্যাল সাইক্লোনের যে সংখ্যা সেটা কিন্তু ধীরে ধীরে বেড়ে চলেছে। এই যে সাইক্লোন, হ্যারিকেন, টাইফুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকরণগুলো রয়েছে, তো এইগুলো ক্রান্তীয় সামুদ্রিক যে ঘূর্ণিঝড় সেগুলো কিন্তু অনেক বেড়ে চলেছে। এর একটাই কারণ, বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং সেই কারণে দেখা যাচ্ছে যে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। তারপরে ইনক্রিজ ইন সয়েল ইরোশন অর্থাৎ মৃত্তিকা ক্ষয় রয়েছে। বৃষ্টির ফোঁটা যদি ডাইরেক্ট মাটিকে আঘাত করে তাহলে সহজে মাটি ক্ষয়প্রাপ্ত হবে, কিন্তু গাছের পাতা, ডাল ইত্যাদি যদি থাকে, মাটির উপরের স্তর যদি এগুলো দ্বারা আবৃত থাকে, তাহলে সেটা কিন্তু সহজে মৃত্তিকা ক্ষয় হবে না, মাটির ক্ষয়টাকে বাধা করবে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তারপরে যেটা রয়েছে, সয়েল ফার্টিলিটি অর্থাৎ মৃত্তিকার উর্বরতা কমে যায় অরণ্য ধ্বংসের ফলে। অর্গানিক ম্যাটার সেটার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে, ফার্টাইল সয়েলটা আনফার্টাইলে পরিণত হয়। ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি অফ ফ্লাডস অর্থাৎ বন্যার পরিমাণটা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। অরণ্য নিধন করলে মৃত্তিকা হবে, এই সমস্ত মৃত্তিকাগুলো ধীরে ধীরে জলাভূমি অঞ্চলে প্রবেশ করবে, জলাভূমির নাব্যতা, গভীরতা কমে যাবে, এর ফলে জল ধারণ ক্ষমতা কমে যাবে। এর ফলে অল্প বৃষ্টি হলেই কিন্তু দেখা যাবে যে অতিরিক্ত জল কিন্তু এই জলজ স্থান কিন্তু গ্রহণ করতে পারবে না, এর ফলে দুকুল ছাপিয়ে বন্যাজনিত পরিস্থিতি সৃষ্টি হবে। তারপরে যেটা রয়েছে তোমার, এক্সপেনশন অফ ডিজার্ট অর্থাৎ মরুভূমির প্রসারণ বৃদ্ধি পাবে। মরুভূমির আশেপাশে যদি গাছপালা নিধন করা হয়, অরণ্য ধ্বংস করা হয়, তাহলে মরুভূমির যে বালু কণাগুলো ওগুলো উড়ে উড়ে আশেপাশের এলাকাগুলোকে ঢেকে দেবে। এইভাবেই কিন্তু লোয়েস মৃত্তিকা সৃষ্টি হতে পারে, এইভাবেই মরুভূমির সম্প্রসারণ ঘটতে থাকে। ডিফিসিয়েন্সি ইন উড প্রোডাকশন অর্থাৎ অরণ্য যে প্রোডাকশন সেটার পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমে যাবে। কাষ্ঠ প্রোডাকশন, কাষ্ঠ উৎপাদন কমে যাবে, বিশেষ করে কাষ্ঠ শিল্প মার খাবে তখন। কাগজ শিল্প, কৃত্রিম যে রেশম, রেয়ন শিল্প, আসবাবপত্র নির্মাণ শিল্প, সমস্ত কিছুই কিন্তু ধীরে ধীরে কমে যেতে শুরু করবে। তারপরে আরো কিছু প্রভাব রয়েছে, দেখো, ল্যাক অফ ফরেস্ট প্রোডাক্ট, এটা তো বললাম। তা প্রবলেম ইন আর্নিং লিভলিহুড অর্থাৎ জীবিকার সংস্থান, এটাও একটা সমস্যা হবে। অরণ্য নির্ভর জীবিকা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে প্রবলেম হবে অবশ্যই। ট্যুরিজম ইন্ডাস্ট্রি, অরণ্যকে নির্ভর করে বিভিন্ন জাতীয় উদ্যান, অভয়ারণ্য, এগুলোর উপর বেস করে যে সমস্ত ট্যুরিজম ইন্ডাস্ট্রিগুলো গড়ে ওঠে সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাবে। ইকোলজিক্যাল ইমব্যালেন্স অর্থাৎ বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষার্থেও কিন্তু অরণ্যের একান্ত প্রয়োজন, সেটাও ধীরে ধীরে কমে যাবে। তাহলে ফরেস্ট কনজারভেশন আমাদের তার জন্য করতে হবে। ফরেস্ট কনজারভেশন বা অরণ্য সংরক্ষণ, অরণ্য সংরক্ষণ আমাদের অবশ্যই করা উচিত। অরণ্য সংরক্ষণ কাকে বলে? অরণ্য সংরক্ষণ বলতে বোঝায় যে বিচার বিবেচনা করে এবং সংযতভাবে অরণ্য ব্যবহার করা, যাতে অরণ্যের সম্ভাব্য বিকাশ ত্বরান্বিত হয় বা পরিপূর্ণ হয়, সেটাকে আমরা ফরেস্ট কনজারভেশন বা অরণ্য সংরক্ষণ বলতে পারি। তো যাই হোক, অরণ্য সংরক্ষণ আমাদের অবশ্যই করা দরকার। দ্য মেনটেনেন্স অ্যান্ড
আনকিপ অফ ফরেস্ট ইজ কল্ড ফরেস্ট কনজারভেশন। মেজার্স অফ ফরেস্ট কনজারভেশন কি কিভাবে করা যেতে পারে? অ্যাফরেস্টেশন, অরণ্য সৃজন করার মাধ্যমে। গাছ কাটার ফলে যে সমস্ত অরণ্যভূমি যেখানে যেখানে হ্রাস পেয়েছে সেখানে নতুন করে অরণ্য সৃজন করতে হবে। কন্ট্রোল ইন গ্রেজিং, অর্থাৎ পশুচারণটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কন্ট্রোল ইন ইমেচার ট্রি ফলিং, অর্থাৎ অপরিণত বৃক্ষগুলোকে কাটা যাবে না, পরিণত হলে তবেই সেটাকে ছেদন করতে হবে। অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক মেথড, সায়েন্টিফিক মেথডে অ্যাপ্লিকেশন করতে হবে অরণ্যের গাছপালাগুলোকে, বা গাছপালা কাটার সময় ছোট গাছের যাতে ক্ষতি না হয় সেটা খেয়াল রাখতে হবে। অ্যাফরেস্টেশন ইন ওয়াস্টল্যান্ড, পতিত জমিতে অরণ্য সৃজন করতে হবে। ইনভেনশন অফ সাবস্টিটিউট অফ উড, কাঠের বিকল্প উদ্ভাবন করতে হবে, কারণ কাঠের প্রয়োজনীয় কিন্তু মূলত আমাদের বিশ্বের কাঠের প্রায় এই অরণ্য থেকে কিন্তু প্রায় 40% বা 50% জ্বালানি হিসাবে কিন্তু ব্যবহার করা হয়, যেটা একটা ফুয়েল হিসাবে কাজ করে। তারপরে যেটা রয়েছে দেখো, কন্ট্রোল ইন ফরেস্ট ফায়ার, দাবানলকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই গাছ থাকা তোমার অরণ্য থেকে নিয়মিতভাবে শুকনো ডালপালা পরিষ্কার করে ফেলতে হবে, যাতে দাবানলের সম্ভাবনাটাকে কমাতে পারি আমরা। প্রপার সুপারভিশন সিস্টেম, অর্থাৎ তদারক ব্যবস্থা, সেটাকে বাড়াতে হবে। তারপরে রয়েছে প্রিভেনশন অফ মিসইউজ, ফরেস্ট্রি, সোশ্যাল ফরেস্ট্রি, অর্থাৎ সামাজিক বনসৃজন, কৃষি বনসৃজন পরিমাণ বাড়াতে হবে। ইনক্রিজ ইন ম্যাস কনসাসনেস, অর্থাৎ জনসচেতনতা এটাও বাড়িয়ে তুলতে হবে। প্রবলেম অফ ফরেস্ট কনজারভেশন, কি কি প্রবলেম হতে পারে দেখো। ডিক্রিজ ইন এগ্রিকালচারাল ল্যান্ড এরিয়া, অর্থাৎ তোমার এগ্রিকালচারাল ল্যান্ড এরিয়া ক্রমবর্ধমান জনসংখ্যার শস্য এবং ফসল উৎপাদনের জন্য আরো বেশি করে কৃষি ভূমিটাকে ব্যবহার করা দরকার, কিন্তু কৃষিযোগ্য ভূমিতে অরণ্য গড়ে তুলতে পারলে কৃষি জমির আয়তন বাড়ানো যাবে না, সুতরাং খাদ্যের অভাবে খাদ্য সংকট দেখা দেবে, সমস্ত প্রবলেম গুলো দেখা দেবে। তারপরে প্রবলেম ইন এনিম্যাল হাজবেন্ডারি, অর্থাৎ পশুপালনের ক্ষেত্রে অসুবিধা হবে, কারণ অরণ্য নির্ভর করে তোমার অরণ্য ভূমিতে যদি পশুপালন বন্ধ করা হয় তাহলে পশুচারণের উন্নতি কখনোই সম্ভব নয়। তো যাই হোক, ফরেস্ট কনজারভেশনের এই প্রবলেমগুলো হতে পারে, যদিও প্রবলেমের থেকে কিন্তু আমাদের সুবিধাটাই বেশি ফরেস্ট কনজারভেশন করতে গেলে। অ্যাডভার্স এফেক্ট অফ ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, ল্যাক অফ মানি, সমস্ত বিষয়গুলো রয়েছে। সাম টার্মিনোলজি রিলেটেড টু ফরেস্ট কনজারভেশন, ফরেস্ট কনজারভেশন রিলেটেড বিভিন্ন টার্মিনোলজি গুলো রয়েছে, এগুলো একটু আমাদের জেনে রাখা দরকার। তো বিভিন্ন টার্মিনোলজি গুলো রয়েছে, প্রথমত সিলভি কালচার যেটা রয়েছে, তারপরে সোশ্যাল ফরেস্ট্রি বা সামাজিক বন সৃজন, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। সামাজিক বন সৃজন কথাটা 1976 সালে ন্যাশনাল কমিশন অন এগ্রিকালচার তারা কিন্তু প্রথম ব্যবহার করেছিল। এগুলো সমস্ত তথ্যগুলো তোমাদের দিয়ে দেবো, এগুলো তোমাদের মনে রাখতে হবে। তারপরে এখানে আরো বিষয়গুলো রয়েছে, সিলভি প্যাস্টোরাল সিস্টেম, অ্যাগ্রো সিলভি প্যাস্টোরাল সিস্টেম, এখানে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যেমন সিলভি কালচার তোমার বিভিন্ন যে অরণ্য যে অরণ্য যে সিলভিকালচার ব্যাপারটা রয়েছে, অরণ্য সৃজনটাকে আমরা সিলভিকালচার বলতে পারি। সোশ্যাল ফরেস্ট্রি বা সামাজিক বন সৃজন রয়েছে, অ্যাগ্রো ফরেস্ট্রি বা কৃষি বন সৃজন রয়েছে, এরকম বিষয়গুলো রয়েছে। রিজার্ভ ফরেস্ট, প্রোটেক্টেড ফরেস্ট, সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, এই বিষয়গুলো রয়েছে। সেগুলো তোমাদের অনলাইনে নোটসে দিয়ে দেবো, বিষয়গুলো তোমরা এগুলো পড়ে নেবে। তো সুরক্ষিত অরণ্য বিষয়টা একটু বলি। সুরক্ষিত অরণ্য বা তোমার রিজার্ভ সুরক্ষিত অরণ্যকে প্রোটেক্টেড ফরেস্ট বলা হয়। প্রোটেক্টেড বা সুরক্ষিত যেটা, যে সমস্ত অরণ্যের নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র ছাড়া অন্যান্য সমস্ত ক্ষেত্রে জনসাধারণ অবাধে অধিকার করে ভেতরে গিয়ে ব্যবহার করতে পারে ঠিকঠাক অরণ্যকে, সেটাকেই প্রোটেক্টেড ফরেস্ট বলা হয়। রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত অরণ্য, যেটা সংরক্ষিত অরণ্যের ক্ষেত্রে দেখা যায় যে যে সমস্ত অরণ্যের ক্ষেত্রে তোমার আইন অনুসারে তোমার নিষিদ্ধ থাকে ভিতরে পশুচারণ বা শিকার, এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু এখানে নিষিদ্ধ থাকে বলা চলে। তো এটা কি আমরা কিন্তু রিজার্ভ ফরেস্ট বলতে
তো যাই হোক, বিভিন্ন বিষয়গুলো রয়েছে, বিষয়গুলো তোমরা জেনে রাখার চেষ্টা করবে। অনলাইন আর ইনফরমেশনে প্রচুর এরকম তথ্য রয়েছে, তোমরা বিষয়গুলো ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তাহলে তোমার এই ফরেস্ট কনজারভেশন বা অরণ্য সংরক্ষণের আলোচনা মূলত এই পর্যন্তই। এরপরে আমরা পরের আলোচনায় চলে যাচ্ছি। একটুখানি আমি এটাকে এক কাট মিনিট, করছি, আমি হ্যাঁ সিলভিকালচারটা একটু বলে দিন না। আচ্ছা, সিলভিকালচার বলতে এখানে অরণ্যের যে পদ্ধতি, বিজ্ঞানসম্মত অরণ্য সৃজনের যে পদ্ধতি, সেটাকে সিলভিকালচার বলা হয়। এটা এটার আবার বিভিন্ন রকমের ভাগ রয়েছে, বিভিন্ন ধরনের ভাগ রয়েছে এগুলো সিলভিকালচারের মধ্যে। ঠিক আছে, এগ্রি হর্টিকালচার সমস্ত কিছু সিলভিকালচারের মধ্যেই চলে আসবে আর কি। এক কথা অরণ্য সৃজনটাকে সিলভিকালচার বলা হয়। এর মধ্যে আবার বিভিন্ন ভাগগুলো রয়েছে, সেগুলো আলাদা আলাদা নামে সেগুলোকে চিহ্নিতকরণ করা হয়। ঠিক আছে, অরণ্য নির্ভর যে সমস্ত কালচার গুলো রয়েছে তোমার, সেগুলো বিভিন্ন ভাগ রয়েছে, যেমন এগ্রি সিলভি হর্টিকালচার এরকম একটা টাইপ রয়েছে, এগ্রি সিলভি সিলভিপাস সিলভি কালচার, সেরকম বিভিন্ন ধরনের নাম রয়েছে, সেগুলো তোমরা অনলাইনের ইনফরমেশন ওগুলো জেনে নেবে। ঠিক আছে, সব তো এই একটা ক্লাসে বলা সম্ভব না।